47তম বিসিএস প্রিলি প্রিপারেশনের আপনি এখন ঠিক কোন স্টেজে আছেন, বা আমি যদি আরো একটু স্পেসিফিক করে বলি যে 47তম বিসিএস প্রিলির জন্য যে ফুল মডেল টেস্টগুলো হয়, যে 200 মার্কসের ফুল মডেল টেস্ট, সেই ফুল মডেল টেস্টগুলোতে আপনার অবস্থান কি, বা আপনি কত মার্কস পাচ্ছেন। তো আপনি যে অবস্থানে থাকেন না কেন বা যে মার্কসে থাকেন না কেন, আমি আজকের এই ভিডিওতে মোটামুটি 3টা গ্রুপে ভাগ করেছি, মার্কসের ভিত্তিতে অবশ্যই, এবং সবগুলো গ্রুপকে আলাদা ভাগে ভাগ করে প্রতিটা গ্রুপের জন্য এখন প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত সে বিষয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। অর্থাৎ তিনটা গ্রুপের পজিশন 3 রকম, এবং 3টা গ্রুপের প্রিপারেশন স্ট্র্যাটেজিও কিন্তু 3 ধরনের হবে। তো আমি প্রত্যেকটা গ্রুপকে আলাদা করে ভাগ করে আলাদাভাবে 3 জনের বা 3টা গ্রুপের মানে প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। তো এই ভিডিওটা মূলত করা হয়েছিল 46তম বিসিএস প্রিলির 1 মাস আগে, যখন লাইভে ফুল মডেল টেস্ট শুরু করা হয়েছিল। এবং এই ভিডিওতে বলা যে টেকনিকগুলো বা যে স্ট্র্যাটেজিগুলো আমি বলেছিলাম, সেগুলো ফলো করে আমি নিজে 46 প্রিলিতে 146 মার্কস পেয়ে পাস করি, এবং আমার গ্রুপের আরো যারা ছিলেন তারা সকলেই বা তারা ম্যাক্সিমামই খুব ভালো মার্কস পেয়ে 46তম বিসিএস প্রিলি পাস করেছিল। এবং নেক্সট যে 3 মাস আপনারা সামনে পাচ্ছেন, 3 মাস বা 3.5 মাসের মতন সময় 47তম বিসিএস প্রিলির জন্য, এই 3 মাসে আপনার প্রিলি প্রিপারেশনে এই ভিডিওটা গেম চেঞ্জার হবে বলেই আমি বিশ্বাস করি। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। আচ্ছা, আমি যখন প্রথম বিসিএস 43-এ এই সময়ে আর কি দাঁড়িয়েছিলাম, তখন আর কি আমার কাছেও যেটা মনে হয়েছিল যে যদি আমি প্রিলি ফেল করি তাহলে জানা জিনিস ভুল করার জন্য করব। মানে নট দ্যাট যে আমি অনেক কিছু জানি না, অনেক ইনফরমেশন আমার জানা নাই, এটার জন্য প্রিলি ফেল করব সেটা না। আমি যে জিনিসগুলো জানি সেগুলো ভুল করে যদি আসি বা সেগুলো কনফিউজড যদি হয়ে আসি, সেটার জন্য প্রিলি ফেল করব। অ্যান্ড আমি মডেল টেস্ট দিতে যেও অনেকবারই দেখেছি যে আমি হয়তোবা ফাইনাল মডেল টেস্টের প্রথম মডেল টেস্টে যে কোশ্চেন্সটা হয়তোবা আমি রাইট করেছি, লাস্টের দিকে যে 13 নম্বর বা 14 নম্বর মডেল টেস্টে সেম কোশ্চেনই হয়তোবা ভুল করতেছি আমি। মানে দেখা যাচ্ছে যে হয়তোবা রিভিশনের অভাবে হোক, আর ওই সার্টেন পিরিয়ড অফ টাইমে ব্রেন কীভাবে সিগন্যাল দিচ্ছে সেটার জন্যই হোক। মানে একই কোশ্চেন আপনি একটা এক্সামে ঠিক করতে পারেন, আবার পরবর্তীতে অন্য একটা এক্সামে ওই কোশ্চেনটা ভুল করতে পারেন। এটা সবার সাথে হয় কিনা জানি না, আমার সাথে 2-1 বার হয়েছে। আর এটা আমি 43 মডেল টেস্টের সময় ফার্স্ট অবজার্ভ করি যেটা হচ্ছে। তো তখন আর কি দেখা যাচ্ছে মডেল টেস্টের আগে থেকেই ডিসিশন নেওয়া শুরু করি যে আর নতুন কোনো কিছু পড়বো না, যা পড়ছি এগুলোরই জাস্ট রিভাইজ করব। অ্যান্ড রিভিশনের আমার একমাত্র উপায়টাই ছিল আমার খাতা, কারণ আমি দেখা যাচ্ছে যে বইয়ে ধরে রিভিশন করতে অনেক বেশি টাইম লাগে অ্যান্ড খুব বোরিংও লাগে আমার কাছে। তো আমি যেহেতু আগেই অনেক লিখতাম, ওই বই থেকে হোক, লাইভের আর্কাইভ থেকে হোক, ওই জিনিসগুলোতেই আর কি দেখা যাচ্ছে যে 3-4টা খাতা হয়ে গিয়েছিল, তো ওগুলো রিভাইজ করতাম। তারপর ওই খাতাগুলো শেষ হতো না, যতটুকু আর কি খাতা আর কি বানিয়েছিলাম সেগুলো পুরোপুরি কখনোই শেষ হতো না, মানে দেখা যাচ্ছে যে অনেক সময় লাগতো। তো এই হলো আর কি ফার্স্ট ব্যাপার, যেটা যে আপনি এই লাস্ট 1 মাসে খুব বেশি নতুন ইনফরমেশন গ্যাদার করার বা ডাইজেস্ট করার দরকার নাই। যেগুলো পড়েছেন, যেগুলো গতানুগতিক ইনফরমেশন, গতানুগতিক কোশ্চেন্স, এগুলোর মধ্যে লিমিটেড থাকা ভালো। এর বাইরে যেতে গেলে দেখা যাবে যে ইনফরমেশনের তো শেষ নেই। আপনি যদি এখন সাম্প্রতিক নিয়েও ধরেন, সাম্প্রতিক হিউজ ইনফরমেশন, ওইটাতে হয়তো বা 3, 4, 5 কখনো 7, 8 মার্কস করে চলে আসে। কিন্তু এখন ওইটাতে আপনি আনলিমিটেড ইনফিনিটি একটা ব্যাপারে কত দূরই বা যাইতে পারবেন। আর এই সময়ে যে ইনফরমেশনগুলো পড়া হবে সেগুলো কিন্তু পার্মানেন্ট হবে না, হয়তো বা শর্ট টাইমের জন্য থাকবে। তো পার্মানেন্ট ইনফরমেশনের উপরে ফোকাসটা বেশি করতে হবে। যাই হোক, আর সাম্প্রতিকের ব্যাপারটা পরে বলবো, ওটাতে পরে আসি। ফার্স্ট যে ব্যাপারটা সেটা আমি 3টা ক্যাটাগরিতে আর কি ভাগ আগেও করতাম, এখনও করতে চাচ্ছি। যে যদি আমি এখন এই স্টেজে আমার যদি লাইভটাকে যদি স্ট্যান্ডার্ড ধরি, লাইভ অ্যান্ড মডেল টেস্টটাকে যদি স্ট্যান্ডার্ড ধরি, অ্যান্ড আমার মার্কস যদি থাকে এরকম যে আমি মডেল টেস্টে 120-130 প্লাস পাচ্ছি, সেটা একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি আমার মার্কস যদি থাকে এরকম যে আমি কোনোটায় 120-25 পাচ্ছি, আবার কোনোটায় 130ও ক্রস হচ্ছে, আবার কোনো মডেল টেস্টে 105, 102, 103, মানে অনেক বেশি ফ্লাকচুয়েট করতেছে।
অ্যান্ড এটাকে আমি ধরলাম হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি, 100 থেকে 120-এর মধ্যে যাদের মার্কস থাকতেছে। এটা একটা। আর আরেকটা ক্যাটাগরি, সেটা হচ্ছে যদি আমার মার্কস থাকে 100-এর নিচে, বিলো 100। তো এই তিনটা ক্যাটাগরি। এখন তিনটা ক্যাটাগরির জন্য পড়ার ধরন বা পড়ার স্ট্র্যাটেজি এক হবে না, স্বাভাবিক। হ্যাঁ, কারণ তিনজন তিন লেভেলে আছে। তো তাদের আমার কাছে মনে হয় যে তাদের পড়ার ওয়েটা, তাদের ইফোর্টটা, তাদের স্ট্র্যাটেজিটা সব কিছুই ডিফারেন্ট হওয়া উচিত। তো ফার্স্টে হচ্ছে আসি ফার্স্ট ক্যাটাগরি, যেটা যারা প্রতি মডেল টেস্টে লাইভের 120+ আপ রাখতেছেন। হ্যাঁ, 120+ অ্যান্ড 130, 40, 50 এই রেঞ্জেও নাম্বার থাকতেছে। মোট কথা হচ্ছে আপনারা প্রতিটা মডেল টেস্টে পাস করতেছেন যারা, অ্যান্ড খুব ভালোভাবে পাস করতেছেন, এরকম অনেকেই আছেন। তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব বেশি চিন্তার কোনো কিছু নাই। তাদের হচ্ছে মেন ফোকাসটাই থাকবে যে এই কয়েকটা দিন খুব শান্ত থাকা, খুব আর কি প্রেশার রিলিফ থাকা, অ্যাংজাইটিলেস থাকা, যতটা পারা যায় আর কি। অ্যান্ড মডেল টেস্টগুলো যেগুলো হচ্ছে 15টা হবে বা এর বাইরেও যদি আপনারা অনেকেই হয়তো উত্তরণে দিবেন, কনফিডেন্সে দিবেন, বাসাতেও দিবেন, এই মডেল টেস্টগুলো দেওয়া, সেগুলোর কোশ্চেন্সগুলো সলভ করে রাখা, কিছু জিনিস হয়তো বা খাতায় লিখে রাখা, এইগুলোই আর কি। আর আগের কিছু পড়া যদি আপনারা কোনো বই থেকে কেউ পড়ে থাকেন, সেই পড়াগুলো জাস্ট রিভাইজ করা, মানে এক কথায় কুল থাকাটাই হচ্ছে আপনাদের মেইন মানে ওয়ান অ্যান্ড অনলি গোল হওয়া উচিত। এর বাইরে অন্য কোনো কিছু চিন্তাই করা উচিত না। কারণ আপনারা যদি এই 1 মাস, আমি বলতেছি যে 1 মাস যদি আপনারা নাও পড়েন, কারণ এমন একটা লেভেলে আসছেন, একটা মাস না পড়েও যদি আপনি ডিরেক্ট 46-এ যান, বসেন, আপনি 2টা ঘন্টা পরীক্ষা ঠান্ডা মাথায় দেন, আপনি পাশ করবেন। মানে যদি না কোনো অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ না করুক, হ্যাঁ, সে আপনি পাশ করবেন। তো এইটুকু অ্যাসুরেন্স আমি দিতে পারতেছি আপনাকে, যেহেতু আপনি লাইভে সবসময় পাশ করে আসতেছেন, অ্যান্ড 120, 30, 40, 50 অনেক ভালো মার্কস পেয়ে পাশ করে আসতেছেন। সো আপনি ওই লেভেলে নিজেকে নিয়ে গেছেন। তো এটা একটা আপনার জন্য অনেক অ্যাডভান্টেজ। বাট আপনাকে এখন টেনশন করা যাবে না। এই টেনশনটা বা এই মানে আপনার কনফিডেন্স লেস হয়ে যাওয়াটা আপনার জন্য শেষ পর্যন্ত আর কি ব্যাকফায়ার করতে পারে। এটাই জাস্ট রিভিশনের মধ্যে থাকেন, মডেল টেস্টগুলো দেন, মডেল টেস্টগুলো সলভ করেন, এইটুকুই আপনার কাজ। এর বাইরে খুব বেশি আর কি বলার নাই। এখন বাকি যে দুটো গ্রুপ আছে, সেটা হচ্ছে সেকেন্ড গ্রুপে পরে আসতেছি। সেকেন্ড গ্রুপটা আসলে খুব সাসেপ্টেবল গ্রুপ, মানে 100 থেকে 120 রেঞ্জে যারা আছেন তাদের ভালনারেবিলিটিটা সবচাইতে বেশি। কারণ এখান থেকে অনেকেই খুব ভালোভাবে পাস করবেন, আবার অনেকেই হয়তো বা দেখা যাবে যে কিছু মার্কসের জন্য হয়তো বা মানে কোনো কিছু হইতে পারে আর কি। তো সেটা যেন না হয়, সেটার জন্য কিছু হয়তো বা আমি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু শেয়ার করব। বাট যারা বিলো 100 রেঞ্জে আছেন, যারা এখনও লাইভে খুব একটা বেশি 100টা ক্রস করতে পারেন নাই মডেল টেস্টগুলোতে, আমি আসলে লাইভটাকে স্ট্যান্ডার্ড ধরতেছি এখানে, যেহেতু অন্য কোনো আমরা যেহেতু লাইভ নিয়েই আছি। সো আমি লাইভের মডেল টেস্টটা স্ট্যান্ড বেসটা ধরে আমি আর কি আলোচনাগুলো করছি। তো যারা এখনও 100টা ক্রস করতে পারেন নাই, তাদেরও দেখা যাচ্ছে যে এমন কিছু না যে আপনারা 1 মাসে প্রিলি পাস করতে পারবেন না। পারবেন, অবশ্যই পারবেন। এটা অনেকেই করেছে। হ্যাঁ, আমাদের সাথে আমরা যখন 43-এ ছিলাম বা 44-এ, 45-এ, অনেকেই দেখেছি যে লাইভে হয়তো বা 100 ক্রস করতেছে না, তারা 80, 90, 85, 87, 95 এরকম পায়, বাট তারা খুব ভালোভাবে প্রিলি পাস করছে। সো আশাহত হওয়ার কিছু নাই। আপনারা যদি সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করেন, আপনারা হচ্ছে এটা করতে পারবেন। বাট এখানে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনাকে এখন হচ্ছে খাটতে হবে বা পরিশ্রম করতে হবে, তো হবেই, প্লাস অনেক স্ট্র্যাটেজি তো করতে হবে। প্লাস এটা ভাববেন যে একটা মানে হচ্ছে হরিণকে যখন বাঘ তাড়া করে, হরিণ যে স্পিডে দৌড়ায়, হ্যাঁ, জীবন বাঁচানোর জন্য যেভাবে দৌড়ায়, আপনাকে কিন্তু এখন সেভাবে দৌড়াইতে হবে। হ্যাঁ, জাস্ট এটা ভাবিয়েন না যে মানে খুব ইজিলি আপনি পার হতে পারবেন, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আচ্ছা, যাই হোক, তো এখন আমি যদি এই স্টেজে থাকতাম, 100-র নিচে থাকতাম, 100 আমার ক্রস হচ্ছে না, তখন আমি যেটা করতাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। যে আমি হয়তো বা 10 to 45 যে প্রিভিয়াস বিসিএসগুলোর কোশ্চেন্স আছে, সেগুলো সলভ করতাম ব্যাখ্যা সহ, অবশ্যই মিনিমাম 2 বার। অ্যান্ড সেটা একটা বই থেকে না, 2টা বই থেকে। আমি হচ্ছে অ্যাসুরেন্সটা হয়তো বা নিতাম, অ্যাসুরেন্সটা থেকে 1 বার বা 2 বার সলভ করতাম ব্যাখ্যা সহ, অ্যান্ড দেন প্রিসেপ্টরসের যেটা টপিক ওয়াইজ আছে সেটাও নিতাম। এই 2টা মানে বইটা নিয়ে 10 to 45-এর আপনার সমস্ত কোশ্চেন্স ব্যাখ্যা সহ 2 থেকে 3 বার রিভিশন দিতাম 2টা বই থেকেই। এটা টাইম কনজিউমিং বাট ইফেক্টিভ। হ্যাঁ, এটা ফাস্ট করতাম আর কি, মানে প্রতিদিনের মধ্যে, এটা একদিনে তো হবে না, প্রতিদিন হয়তো 1-2 ঘন্টা সময় এটার জন্য আমি রাখতাম।
তারপরে যেটা করতাম সেটা হচ্ছে একটা ডাইজেস্ট নিতাম, সেটা যে ডাইজেস্টই হোক, আমি প্রিসেপ্টরস পড়ি, আপনারা যে যেটাই পড়েন এখন চেঞ্জ করার দরকার নাই, আগের যেটা আছে সেটাই বারবার পড়েন। প্রিসেপ্টরস পড়তে হবে বা ইনসেপশনস পড়তে হবে বা ইউনিক পড়তে হবে এমন কোনো কথা নাই, আপনি এখন নতুন বই কেনার দরকার নেই, আগেরটাই পড়বেন। অ্যান্ড ওই যে ডাইজেস্টটা দাগিয়ে পড়ছেন বা যেভাবে পড়ছেন এটা কমপক্ষে 3বার রিভিশন দিয়ে যাবেন, মানে 1 মাসের মধ্যে কমপক্ষে 3বার আপনাকে এটার রিভিশন দিতে হবে। এখন আসলে একটা ডাইজেস্টের কিন্তু সব পড়ার দরকার হয় না, আপনি যদি মোটামুটি কোশ্চেন অ্যানালাইসিস করতে পারেন তাহলে দেখবেন যে অনেক জিনিসই আছে, অনেক ইনফরমেশনই আছে যেগুলো আপনি স্কিপ করতে পারবেন। হ্যাঁ, এখন মানে আমি 3বার যেহেতু বলতেছি, ভাবতে পারেন যে 3বার রিভিশন দেওয়া তো অনেক কঠিন একটা কাজ, বাট যেহেতু সব পড়তে হয় না, অনেক কিছু স্কিপ করা যায়, খালি ইম্পর্টেন্ট বা খুব একদম মানে কারণ ডাইজেস্ট কিন্তু এখন আগের মতো নয়, ডাইজেস্টের সব ইনফরমেশনই থাকে, মানে প্রত্যেকটা সাবজেক্টের মোটামুটি ডিটেলস দেওয়া থাকে আর কি। তো যার কারণে আপনি দেখা যাচ্ছে যে শুধুমাত্র ওই চুম্বক অংশটুকুই আর কি বারবার করে পড়বেন, মোটামুটি 3বার রিভিশন দিবেন, মানে যে জিনিসগুলো কনফিউজিং লাগে বা ইম্পর্টেন্ট জিনিস এটা বুঝতে পারবেন আপনি পড়ার সময়। ঠিক আছে, এইটা করতাম সেকেন্ড কাজ। আর থার্ড কাজ যেটা করতাম সেটা হচ্ছে একটা করে মডেল টেস্ট দিতাম মিনিমাম, অ্যান্ড ওই মডেল টেস্টটা সলভ করতাম। একটা মডেল টেস্ট সলভ করতে কিন্তু অনেক সময় যায়, কারণ ওই কোশ্চেন্স থেকে 10টা কোশ্চেন্স আসে, অ্যান্ড ওইগুলো রিলেটেডও আর কি দেখা যাচ্ছে যে পড়াশোনাগুলো আলোচনাগুলো আর কি থাকে, মানে সেটা আপনি লাইভের হয়তো বা কোনো একটা কোশ্চেন্স পড়তেছেন অ্যান্ড সেখানে কিন্তু 4টা অপশানস আছে, সেটাও আর কি দেখা যাচ্ছে যে একটু পড়ে নেবেন। প্লাস হচ্ছে আপনার যেটা ভুল করছেন সেটা তো অবশ্যই ডিটেলসে জেনে নেবেন যাতে ওই ভুলগুলো সেকেন্ড টাইমে না হয়। তো এইভাবে সলভ করতে গেলে আপনার মডেল টেস্ট দিতে হয়তো 1.5 ঘন্টা লাগবে, সলভ করতে মোটামুটি 1.5-2 ঘন্টা, সব মিলে 3 ঘন্টা মিনিমাম লাগবে আর কি। তো 3 ঘন্টা লাগুক, কিন্তু এটা সবচাইতে একটা ইফেক্টিভ ওয়ে, মানে আপনার এই 30 দিনের জন্য প্রত্যেক দিন একটা করে মডেল টেস্ট দেওয়া। আর মডেল টেস্ট আপনি হচ্ছে লাইভের আর্কাইভ থেকেও দিতে পারেন, যেগুলো হচ্ছে আমরা যে এখন কুইজে যেগুলো নিচ্ছি সেগুলোও দিতে পারেন, বা হচ্ছে আপনার গত 30টা মডেল টেস্ট যে লাইভ নিয়েছে সেখান থেকেও দিতে পারেন। অদিতির মডেল টেস্টগুলোও বেশ স্ট্যান্ডার্ড, সেটাও ফলো করতে পারেন, বা উত্তরণের মডেল টেস্টগুলো ফলো করতে পারেন, যেটাই হোক, মানে আমি স্ট্যান্ডার্ড কয়েকটার নাম বললাম আপনি। আর ওএমআরএ দেওয়ার চেষ্টা করবেন, ওএমআরএ দেওয়ার এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা পরে বলতেছি আর কি। আচ্ছা, এখন তারপরে হচ্ছে 3 নাম্বার কাজ বললাম যে আমার যদি 100-র নিচে এখন মার্কস থাকতো, আমি ফিল করতাম, তাহলে আমি এই 3টা কাজ করতাম। এর সাথে হচ্ছে আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে আপনার লাইভের যে 100 ডেজ বাটন আছে, যেটা বোধহয় এখন সম্ভবত 30 ডেজ, হ্যাঁ এখানে। তো এইটার আমি ধরেন বাংলা সাহিত্য পড়তেছি, তো বাংলা সাহিত্য যখন পড়বো আর্কাইভে যে এটা বাংলা সাহিত্য দিয়ে, বাংলা সাহিত্যের এই বাটনের লাস্ট 10টা যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো আমি আর্কাইভ থেকে মোটামুটি পরীক্ষা দিতাম, পরীক্ষা দিয়ে সলভ করতাম, সলভ করার পরে আবার আর্কাইভ থেকে পরীক্ষা দিতাম, ব্যাখ্যাসহ, অবশ্যই ব্যাখ্যাসহ। হ্যাঁ, তো এখানে এই যে মার্চ 15, জানুয়ারি 29, সেরকম লাস্ট 10টা যে দেখবেন আর কি, যে শেষ 10টা কোশ্চেন্স বা শেষ 10টা পরীক্ষা, এই পরীক্ষাগুলো আপনি আর কি দিবেন। মোটামুটি 10টাতে হয়তো আপনার অ্যারাউন্ড 600-700 কোশ্চেন্স পড়া হয়ে যাবে, ব্যাখ্যাসহ পড়া হলে তো একটা ব্যাখ্যাতেই 10টা কোশ্চেন্স থাকে ইউজ পড়া। ঠিক আছে, তো এটা একবার না 2-3বার আপনি চালিয়ে দিতে পারেন, যে আপনার এই 10টা এই কোশ্চেন্সগুলো যাতে আপনার ভুল না হয়, বা ব্যাখ্যা থেকে আসা ইনফরমেশন যদি আসে ভুল না হয়। হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। বাংলা সাহিত্য যখন পড়বেন বাংলা সাহিত্য 10টা দিবেন, তারপরে হচ্ছে যখন ইংলিশ লিটারেচার পড়বেন, ইংলিশ লিটারেচারে যে হচ্ছে কী ব্যাপার, লিটারেচার আসে না কেন, আচ্ছা হ্যাঁ, ইংলিশ লিটারেচারে যে হচ্ছে তখন 10টা লাস্ট 10টা হচ্ছে আর্কাইভ সলভ করবেন, মানে পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পরে তারপরে হচ্ছে ঠিক ভুল ব্যাখ্যা সব দেখে নেবেন, তারপরে আবার পরীক্ষা দেবেন যাতে 80তে 80 থাকে, মানে এইভাবে আর কি, যাতে ওই জিনিসগুলো ভুল না হয়। এই হলো ব্যাপার। মোটামুটি কয়টা কথা বললাম, 1, 2, 5টা, মানে এই 5টা জিনিসের কথা বললাম, যে 100-র নিচে যদি থাকতো আমার মার্কস তাহলে আমি এই জিনিসগুলো করতাম এই স্বল্প সময়ে। কারণ এই স্বল্প সময় এর চাইতে আমি জানি না আমি মানে কি করতে পারি, বাট আমি এটা করতাম আর কি, যাতে আমি পার হই, অ্যাটলিস্ট প্রিলিটা পার হই। ঠিক আছে, আমার মনে হয় এই জিনিসগুলো করলে পার হওয়া সম্ভব ইনশাল্লাহ। আর আরেকটা ব্যাপার হচ্ছে খাতা মেনটেন করা। আপনি যে এতগুলো জিনিস করবেন, যখন এই যে এই 10 থেকে 45 সলভ করবেন, তারপরে হচ্ছে প্রিসেপ্টরস সলভ করবেন, মানে ডাইজেস্ট পড়বেন,
তারপর হচ্ছে মডেল টেস্ট সলভ করবেন, তারপরে হচ্ছে যে ব্যাখ্যা আর্কাইভ থেকে পড়বেন। এই জিনিসগুলো করার সময় যখন আপনার অনেক জিনিসই আসবে যেগুলো আপনি মানে কনফিউশন লাগবে আপনার, তো ওইগুলো আপনি খাতায় লিখে রাখবেন। এখন একটা খাতা কিনেন, 300 পেজের একটা খাতা কিনেন, এই 1 মাসে 300 পেজের খাতা ভরাট করা সম্ভব। হ্যাঁ, ভরাট করা শুধু না, মানে যেগুলো আপনার কনফিউজিং লাগে বা যেগুলো ইম্পর্টেন্ট লাগে জিনিসগুলো আপনি লিখবেন। লিখাটা যে কত মানে ইফেক্টিভ এটা হচ্ছে মানে আপনি এখন হয়তো বা বুঝতেছেন, বাট প্রিলির পরে আরও এটা ভালো মতো আর কি ইউটিলাইজ করতে পারবেন, যে একটা খাতা থাকাটা আপনার মানে বার্ডেনটা কতটা আর কি আপনাকে কমায় দিবে। মোটামুটি আমার কাছে মনে হয় যে 80% বার্ডেন কমায় দেয় যদি আপনার কাছে 2-3-4টা খাতা থাকে। আপনার যখন নিজের হাতের লেখা দেখবেন পরীক্ষার আগের রাতে, এটা একটা অন্যরকম একটা শান্তি দেয়। বাট যখন আপনি বই দেখতে যাবেন একটা অন্যরকম প্যারা দেয় এটা, যে আমার কোনো রিভিশন হলো না, কিছু হলো না। তখন ওই অবস্থায় প্রিলিতে বসা আর আপনি কনফিডেন্ট থেকে আপনার নিজের খাতা দেখে নিজের যে ইনফরমেশনগুলো, নিজের যে মানে উইক জোন স্ট্রং জোনগুলো আপনার খাতায় আছে সেটা দেখে বসা, দুইটা কিন্তু একটা ইমেন্সলি মানে ডিফারেন্ট ক্রিয়েট করে দেয় আপনার কনফিডেন্স লেভেলে। তো কনফিডেন্স থাকাটা অনেক ইম্পর্টেন্ট। সেটার জন্য এখন থেকে একটা খাতা কিনেন, মোটামুটি 300 পেজের খাতার মতো আর কি যাতে হয়ে যায়, ওর মধ্যে চেষ্টা করবেন। আর এই জিনিসগুলো আর কি লিখে রাখবেন, বাংলার সময় বাংলা, ইংলিশের সময় ইংলিশ, কম্পিউটারের সময় কম্পিউটার। হ্যাঁ, এই 1 মাসের মধ্যে অনেক জিনিস লেখা সম্ভব। আচ্ছা, এবার আসি হচ্ছে সেকেন্ড যে ক্যাটাগরি বলেছিলাম, যে 100 থেকে 120 মার্কসের মধ্যে যারা আছেন তারা দেখা যাচ্ছে যে অনেক বেশি যেহেতু ফ্লাকচুয়েট করতেছে অনেক। আমি যেটা ফার্স্টে বললাম যে এটা হচ্ছে অনেক সাসেপ্টেবল একটা স্টেজ। তো এইখানে সবচেয়ে মেন যে কথাটা হচ্ছে ফার্স্ট যে রিভিশন, এইটার উপরে আসলে এই স্টেজের জন্য অন্য কোনো কথা নাই। এটার জন্য একমাত্র মেডিসিনই হচ্ছে রিভিশন। কারণ আপনারা প্রত্যেকেই যারা এই যে 100 থেকে 120-এর মধ্যে আছেন তারা খুব ভালোভাবেই প্রিলি পাস করার ক্যাপাবল, অ্যান্ড 140, 140, 150 পাওয়ার মতো ক্যাপাবল। বাট একমাত্র পাচ্ছেন না সেটা হচ্ছে আপনারা রিভিশনের অভাবে। মানে জানা জিনিসগুলো হয়তো ভুল হচ্ছে, মানে আপনি অনেক জানেন বাট এক্সামের মধ্যে হয়তো বা 4টা অপশানস দেখে একটু কনফিউশন হয়ে যাচ্ছে। তো এটার জন্য আপনি যেটাই পড়ছেন, যেখান থেকেই পড়ছেন, সেটা হয় বুক হোক বা হয় হচ্ছে আপনার লাইফের ফেভারিট করে রাখা অপশানসগুলো মানে যে কোশ্চেন্সগুলো হোক সেটা হোক, বা আপনি হচ্ছে যদি আপনি খাতা মেনটেন করে থাকেন খাতা হোক, যেটাই হোক না কেন ওই জিনিসগুলোই বারবার দেখেন। হ্যাঁ, মানে নতুন জিনিস দেখার যাতে একটা জিনিস জানা জিনিস 30 বার দেখা অনেক ভালো প্রিলির জন্য আর কি এটা। হ্যাঁ, এটা অনেক বেশি ইফেক্টিভ। তো যেহেতু এই রেঞ্জে আর কি যারা থাকতেছেন অনেকেই আছেন, বাট আমার কাছে মনে হয় যে আপনারা সবাই প্রিলি পাস করবেন ইনশাল্লাহ। বাট আপনাদেরকে রিভিশনের পরিমাণটা অনেক বেশি আর কি ইনক্রিজ করতে হবে। আর পাশাপাশি যে বাকিদের যেটা বললাম যে যারা মানে 100 নিচে আর কি নাম্বারের মধ্যে আছেন তাদের জন্য যেটা বললাম সেটা আপনাদের জন্যও প্রযোজ্য। বাট আপনাদের জন্য সবচাইতে বেশি প্রযোজ্য হচ্ছে প্রচুর পরিমাণে রিভিশন দেওয়া, অন্য কিছুই না। এখন রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমি যেটা ফলো করি, আমি হচ্ছে যেটা বললাম যে আমার ফেভারিট করা যে কোশ্চেন্সগুলো থাকে সেগুলোই ম্যাক্সিমাম দেখার চেষ্টা করি। প্রত্যেকটা সাবজেক্টেরই হয়তো বা 1000, 1500, 2000 করে আছে, সেগুলোও শেষ হয় না। তো সেগুলো টুকটাক করে ট্রাই করি। আর বাকি হচ্ছে আমার যে খাতাগুলো আছে সেগুলো রিভাইজ করি। বাট অনেকে বই পড়তে পছন্দ করেন, বই দাগানো আছে অনেক সুন্দর করে, তারা ওই বইটাই বারবার করে দেখতে থাকবেন। আবার অনেকে হয়তো বা আমার মতো ফেভারিট করে রাখছেন অনেক কিছু, সেটা দেখবেন। আবার হচ্ছে অনেকে পরীক্ষা দিয়ে রিভিশন দিতে চান, যে লাস্ট আর্কাইভের কয়েকটা পরীক্ষা দিয়ে ওইগুলোই আর কি, যেহেতু জানা কোশ্চেন্সই ম্যাক্সিমাম থাকে যেগুলো আপনার ওই 100 ডেজের যে পরীক্ষাগুলো হয়, তো সেটাও একটা রিভিশনের ওয়ে হইতে পারে। আর আরেকটা যেটা আমি বলতে পারি যে মানে এই স্টেজের জন্য 100 to 120 সেটার জন্য আপনারা কিছু বই পড়তে পারেন যদি আপনারা এটা আগে পড়া থাকে বা আপনার কেনা থাকে। যদি নতুন করে কিনতে হয় তাহলে আমি বলবো যে খুব একটা দরকার নাই। বাট আমার কাছে মনে হয় এটা আর কি ইফেক্টিভ হবে। যে যেমন আমি যদি বলি বাংলা লিটারেচার প্লাস গ্রামারের জন্য শিকড় প্রশ্নপাঠ, এটা একটা অসাম একটা বই। হ্যাঁ, এই একটা বই আপনার 35-এ আমার কাছে মনে হয় যে 25 মার্কস ইজিলি পাওয়া যায় যদি এই বইটা খুব সুন্দর করে পড়ে। শিকড় প্রশ্নপাঠ খুবই আমার কাছে একটা চমৎকার একটা বই মনে হয় এটা। এটা হচ্ছে আপনার বাংলা সাহিত্য প্লাস গ্রামার দুটার জন্য, দুটাই কভার করবে। আর ইংলিশ লিটারেচারের জন্য হচ্ছে আপনার মাস্টার বইটাতে আপনার 80 থেকে 100 পেজ, মোটামুটি প্রায় 800 থেকে 1000টা ইংলিশ কোশ্চেন্স দেওয়া আছে। তো ওগুলো পড়লেই আমার কাছে মনে হয় যে 15-এর মধ্যে 8-10 পাওয়া সম্ভব। বাট আমি এগুলো বলছি যারা এগুলো আগে থেকেই পড়ছেন, নতুন করে হয়তো বা পড়তে গেলে একটু টাইম কনজিউমিং লাগবে বা অনেক কিছু হয়তো বা মনে হবে যে অজানা। তো এটা তাদের জন্য যারা এই বইগুলো আছেন পড়ছেন তাদের জন্য আর কি।
আচ্ছা, আর ইংলিশ গ্রামারের কথা যদি বলি, যে এটা হচ্ছে জাস্ট প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করলেই হবে, কারণ ইংলিশ গ্রামারে ওইরকম যে আপনার সিনোনিমস অ্যান্টোনিমস আসতেছে বা ইডিয়ম ফ্রেজ আসতেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতেছে, এইগুলো কিন্তু খুব একটা বিসিএসে দেয় না। এগুলো হয়তো বাইবের এক্সাম বা ব্যাংকের এক্সামে থাকে বেশি। তো বিসিএসের জন্য খুবই নর্মাল লেভেলের আর কি, মানে বিসিএস প্রিলির জন্য, হ্যাঁ বিসিএস প্রিলির জন্য হচ্ছে খুবই নর্মাল লেভেলের ইংলিশ গ্রামারই থাকে, বাট রিটেনের ব্যাপারটা আলাদা। রিটেনে ইংলিশে অনেক বেশি এক্সেলেন্সি দেখাইতে হয়। বাট আমি প্রিলির কথা যেহেতু বলতেছি, তো প্রিলিতে ইংলিশ গ্রামার নিয়ে অতটা বেশি প্যানিক হওয়ার কিছু নাই। জাস্ট প্রিভিয়াসগুলো নিয়ম সহ, প্রিভিয়াসের নিয়মগুলো দেখলে আমার কাছে মনে হয় এনাফ। আর বিজ্ঞান কম্পিউটারের ক্ষেত্রেও তাই, অনলি প্রিভিয়াসগুলো ব্যাখ্যা সহ অ্যানালাইসিস করে পড়তে পারলে আমার কাছে মনে হয় যে এটার জন্য এখন অনেক বেশি সময়, কারণ বিজ্ঞান কম্পিউটারের কোনো শেষ নাই। এটার জন্য 1 মাসে এটাতে মানে খুব বেশি আর কি এক্সেলেন্স দেখানোর ওইটা অনেক কম। আর ম্যাথ মেন্টাল যদি বলি, যারা ম্যাথে অলরেডি ভালো আছেন, অনেকে থাকেন যে ম্যাথ টিউশনি অনেক করান বা ম্যাথের বেসিক অনেক ভালো, তারা এমনিতেই 10-12 পাবেন, তাদের আলাদা করে মনে হয় না ম্যাথের জন্য খুব বেশি সময় দিতে হবে। আর যারা ম্যাথে উইক আছেন বা এভারেজ বা বিলো এভারেজ আছেন, তাদের ম্যাথের পিছনে খুব বেশি সময় দেওয়াটা এখনের জন্য 1 মাসের জন্য খুব বেশি একটা প্রুডেন্ট হবে না আমার কাছে মনে হয়। কারণ ম্যাথের সময় দিয়ে আপনি হয়তো 1-2 মার্কস বাড়াবেন, সেই সময়টা আপনি অন্য কিছুতে দিলে হয়তো আপনার 7-8 মার্কস ইনক্রিজ হইতে পারে। সো ম্যাথের ক্ষেত্রে আর কি এটাই, যে স্ট্রংরা এমনিতেই পারবেন, আর যারা বিলো এভারেজ বা এভারেজ আছেন তাদের জন্য জাস্ট প্রিভিয়াস নিয়মগুলো আর কি, যে 10 থেকে 45-এর যে ম্যাথগুলো আছে ওই নিয়মগুলো দেখে গেলে এনাফ। সাথে একটা ইনসেপশনের একটা সাজেশনস থাকে, শর্ট সাজেশনস, ওই 10-15 পেজের বোধ হয়, ওইটা মোটামুটি ফলো করলে হয়তো বা 10 মার্কস অনেক। ম্যাথে যদি যারা উইক আছেন বা 10 মার্কস মোর দ্যান এনাফ, বা 8 মার্কস অনেক ভালো। হ্যাঁ, আর মেন্টালের জন্য হচ্ছে যে আপনার রিটেনের যে মেন্টালের কোশ্চেন্সগুলো, সম্ভবত রিটেনে 27 বিসিএস থেকে শুরু হয়েছিল। ওই যে রিটেনের 27 থেকে বা 29 থেকে যে লাস্ট 45 পর্যন্ত, এইগুলো সলভ আর প্রিভিয়াস বিসিএস সলভ করলেই হয়। বাট আপনি যদি মেন্টালে কিছু নাও করেন, একদমই টোটালি সময় নাও দেন, আমার কাছে মনে হয় যে 15তে এখানে 10-11 পাওয়া সম্ভব। মেন্টালে এমন আহামরি কোনো কিছু আসে না। হ্যাঁ, তো এই দুইটা ব্যাপার বললাম, ম্যাথ আর মেন্টাল। আর অবশ্য 45 মেন্টালটা আলাদা, হ্যাঁ সেটা হচ্ছে এক্সেপশন। বাট আদারওয়াইজ খুব একটা বেশি মেন্টালে প্যারা নেই আর কিছু নাই। আর মেন ব্যাপারটা হচ্ছে এখন জিকেতে হচ্ছে 70 মার্কস, তো এইখানে হচ্ছে 55 মার্কস পাওয়া সম্ভব। এটা যারা হচ্ছে ম্যাথের দিকে উইক আছেন বা বিজ্ঞানের দিকে উইক আছেন, হ্যাঁ, বা যে কোনো একটা পার্টি উইক আছেন, তাদের ক্ষেত্রে হচ্ছে জিকেতে আমার কাছে মনে হয় যে একটা ভালো সুযোগ, যে এখানে 70-তে 50+ মার্কস ক্যারি করা। আচ্ছা, তো এটার জন্য যেটা করা যায়, যে অবশ্যই তো প্রিভিয়াস তো সবসময় এটা বলার অপেক্ষা রাখে না, যে প্রিভিয়াসগুলা ব্যাখ্যা সহ পড়া, যেটা তো আপনাকে ফার্স্টেই বলেছিলাম যে হচ্ছে যে প্রিসেপ্টরস প্লাস অ্যাসুরেন্সের 2টা বইয়ের আর কি রাখা ব্যাখ্যা সহ পড়া, তো এটা তো ওখানে কভার হচ্ছে। প্লাস হচ্ছে জিকের জন্য আর যেটা করতে পারেন শেষ সময়, যে লাইভের যে মডেল টেস্টগুলো আছে, হ্যাঁ লাইভের মডেল টেস্টগুলো, শেষ যে মডেল টেস্টগুলো, এগুলোর 30টা, লাস্ট 30টা আর্কাইভ থেকে মোটামুটি হচ্ছে এই জিকের 70 মার্কস, যেটা বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ভূগোল, নৈতিকতা, এগুলো হচ্ছে শেষ 30টা মডেল টেস্টের সবগুলো কোশ্চেন ব্যাখ্যা সহ সলভ করে ফেলা। প্লাস হচ্ছে যে 100 ডেজের যে কথাটা বললাম, 100 ডেজের এই প্রত্যেকটারই 10টা আর্কাইভ শেষ করা ব্যাখ্যা সহ। মোটামুটি 2-3 বার করে শেষ করতে পারলেই জিকেতে বই টই পড়া, অনেকে বেসিক ভিউ পড়েন, অনেকে পড়েন, ঠিক আছে, বই পড়তে পারলে রিটেনে কাজে দেয়। বাট প্রিলির জন্য জিকেতে এত বই পড়ার চাইতে জিকেতে আপনি যত বেশি কোশ্চেন সলভ করবেন, আপনার মার্কসের পার্সেন্টেজটা অনেক বেশি বাড়বে। হ্যাঁ, মানে বই পড়ার চাইতে, বই পড়ে হয়তো বা 4টা অপশানসের মধ্যে আপনি গুলিয়ে যাবেন, বাট অনেক বেশি এমসিকিউ সলভ করলে আপনি ওই বই, মানে 2 ঘন্টা বই পড়ে যতটুকু আউটপুট আসবে, 2 ঘন্টা এমসিকিউ সলভ করে ব্যাখ্যা সহ সলভ করলে আপনার তার আমার মনে হয় দ্বিগুণ আউটপুট আসবে। তো জিকের জন্য এটাই বলা, যে এখানে 70-তে 50+ মার্কস পাওয়ার জন্য পাওয়া যায়। এটা জিকেতে আহামরি কোনো জিকে কিন্তু খুব একটা এখন পর্যন্ত আসে নাই, যদি না 40-এর কোশ্চেন্স প্যাটার্ন চেঞ্জ করে। আপনি 41 দেখেন, 43 দেখেন, 44, 45, এগুলো কিন্তু জিকে খুব নর্মালি ছিল। বিশেষ করে বাংলাদেশ অ্যাফেয়ার্সে 30-এ 25, 26 পাওয়াটা খুব একটা বেশি কঠিন কিছু না। ইন্টারন্যাশনালে হয়তো বা কিছু কোশ্চেন্স আনকমন থাকে, বাট ওভারঅল 70-এ 50+ পাওয়া যায়। এই জায়গাটাতে ফোকাস দিবেন, এটা আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে ফোকাস দিলে আউটপুটটা বেশি আসবে। ঠিক আছে, পাশাপাশি যদি কেউ বই পড়তে চান, ছোট বই পড়েন। জিকেতে এখন বড় বই পড়াটা খুবই একটা, মানে আমার কাছে মনে হয় যে ব্যাকফায়ারিং ডিসিশন হবে। ছোট বই বলতে দেখা যাচ্ছে আলাস জিকে ফ্লাশ আওয়ার একটা বই আছে, খুবই মানে একটা
বোধহয় 100 থেকে 150 পেজের মধ্যে বই। তো ওইটা পড়তে পারেন, বা ওইটা না পড়লে হচ্ছে আপনার সম্ভবত 70 মার্কস কভার করা একটা বই বোধহয় খালিদস জিকে সম্ভবত, সেটাও পড়তে পারেন সম্ভবত। আমি যদিও বইটা দেখি নাই, বাট আমার কাছে মনে হচ্ছে খারাপ হবে না, যেহেতু 70 মার্কস এমসিকিউ দেওয়া আছে শুধু, অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলোই হয়তো বা দেওয়া থাকবে। তো ওইটাও দেখতে পারেন, মানে যদি বই পড়তে চান এর বাইরেও আর কি সেটা। আর আরেকটা বই হচ্ছে আশরাফুজ্জামানের সাধারণ জ্ঞান প্রশ্নপাঠ ছিল, সেটা হচ্ছে 43-এর আগে উনি বের করছিলেন। তো এখন বোধহয় ওটা বাজারে পাওয়া যাবে না, 44-45 উনি বের করেন নাই, 46-এর জন্য সম্ভবত করেন নাই। বাট ওই বইটা বেশ ভালো, আমার কাছে আছে ওইটা, যে আপনার 70 মার্কসই কভার করা, 70 না 60, নৈতিকতাটা বাদে, ইথিক্সটা ওখানে নাই, ওটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে, ইন্টারন্যাশনাল, আর হচ্ছে ভূগোল। তো ওইখানে উনি হচ্ছে মোটামুটি যে শিকড় প্রশ্নপাঠ টাইপের বই, 20 থেকে 25 বছরের যত জব কোশ্চেন্স, ব্যাংক কোশ্চেন্স, ভার্সিটি কোশ্চেন্স সবগুলাই টপিক ওয়াইজ দেওয়া আছে। তো ওই বইটা খুব ইফেক্টিভ আর কি আমার কাছে লেগেছে। তো এখন যেহেতু ওই বইটা নাই, ওটা বলে লাভ নাই, ওটা সম্ভবত পাওয়া যাবে না। তারপরেও আশরাফুজ্জামান ভাইয়ের সাথে আর কি আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনি ফিল করেন যে বইটা আপনার লাগবে, অ্যান্ড ওনাকে রিকোয়েস্ট করলে হয়তো বা উনি সেটা প্রিন্ট করে দিতে পারে আর কি। আমি আইডি আর কি এটা দিয়ে দেবো আর কি, ওনার আইডি লিঙ্ক। আচ্ছা, যাই হোক, এই হলো গেল জিকের ব্যাপারটা। আচ্ছা, পড়াশোনার ব্যাপার তো মোটামুটি বললাম, এর বাইরে আরও কোনো কিছু জানার জিজ্ঞাসা থাকলে বা কোনো কোয়েরি থাকলে আমাকে করবেন, আবার হয়তো বা কোনো এই কোয়েরিগুলো নিয়ে পরবর্তীতে মানে ভিডিও দেওয়া যাবে, চেষ্টা করব। আর এখন হচ্ছে যে লাস্ট সময় যেহেতু, এখন এই সময়গুলো খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। তো আমি ভাবতেছি হচ্ছে গ্রুপের যে ব্যাপারটা, গ্রুপে কিছু সময় হচ্ছে মিউট থাকবে, মানে হচ্ছে গ্রুপে হয়তো বা আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো যে এই সময়ের মধ্যে গ্রুপে আর কি আসার দরকার নাই, গ্রুপ টোটালি মিউট থাকবে। আপনারা ওই সময়টা দেখা যাচ্ছে নিজেদের মতো পড়াশোনা করবেন, পরবর্তীতে 2 ঘন্টা হয়তো মিউট থাকলো বা 3 ঘন্টা মিউট থাকলো, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনারা এসে হয়তো বা কে কী পড়ছেন এগুলো নিয়ে ডিসকাস করতে পারেন। বাট আমার কাছে এটা মনে হয়েছে, ফিল হচ্ছে যে কিছু সময় গ্রুপটাকে হচ্ছে মিউট রাখা দরকার, অ্যান্ড টোটালি আর কি জাস্ট খুব এমার্জেন্সি ছাড়া কেউ কোনো কথা বলার দরকার নাই। ওই যে আমি হয়তো বা বললাম যে আমি বা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে যে কেউ একজন বললো যে 4টা থেকে 6টা বা 3টা থেকে 5টা বা হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত গ্রুপ টোটালি আর কি মিউট থাকবে। ওই সময়টা আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ আর কি পড়াশোনা করার, ঠিক আছে? পরবর্তীতে যে যেটা পড়লেন সেটা নিয়ে হয়তো বা ডিসকাস করলেন, ওকে? এটা মানে আমি পার্সোনালি ফিল করছি যে এটা হয়তো বা করাটা বেটার হবে। তারপরে আপনারা মতামত জানিয়েন অবশ্যই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে গ্রুপে তো মানে আলহামদুলিল্লাহ অনেকেই অনেক কোশ্চেন্স করেন, বেশ ভালো ভালো কোশ্চেন্স করেন। হ্যাঁ, এটা অন্যদের জন্য অনেক হেল্পফুল, আমার জন্য আমার কাছে মাঝে মাঝে ফিল হয় যে হ্যাঁ, অনেক কোশ্চেন্স হয়তো বা আমি মানে ভুল জানতাম বা ভুল করতাম, সেগুলো মানে গ্রুপে কোশ্চেন্সগুলো দেখে আর কি আমি মানে ঠিক করে নিচ্ছি। তো সেটা আমার কাছে মনে হয় যে ওভারঅল সবাই উপকৃত হচ্ছে। বাট আরেকটা ব্যাপার যে কোশ্চেন্স দেওয়ার আগে যেহেতু একদম শেষ সময়ে, এখন আমাদের এই সেসব কোশ্চেন্সগুলোতে ফোকাস করতে হবে যে কোশ্চেন্সগুলো প্রিভিয়াস বিসিএসে আসছে বা ওই টপিক থেকে আসতে পারে, বা মানে ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন্স বা এই মুহূর্তে জানটা দরকার। তো হ্যাঁ, এটার জন্য অবশ্যই অনেক দিনের এক্সপিরিয়েন্স দরকার হয়, কোন কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট কোন কোশ্চেন্সগুলো না। বাট তারপরও আমার মনে হয় আপনারা সবাই কম বেশি এটা বুঝেন, কারণ এটা অনেক দিন ধরে পড়তেছেন, এটা অবশ্যই বুঝেন আপনারা যে এই কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে বা এই কোশ্চেন্সটা জানা দরকার। সো আমরা যখন গ্রুপে কোনো কোশ্চেন থ্রু করব, অবশ্যই এটা একবার হলেও মানে মাথায় নিব যে এই কোশ্চেনটা পিএসসি দিতে পারে কিনা, বা এই কোশ্চেন্সটা আদৌতে ইম্পর্টেন্ট কিনা, বা কখনো কোনো পরীক্ষাতে কোনো মানে বিসিএস বা নন ক্যাডার পিএসসির পরীক্ষাতে কখনো আসছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো একটু আমরা বিবেচনা করব, এই জিনিসগুলো বিবেচনা করে তারপরে হচ্ছে আমরা গ্রুপে কোশ্চেন্সটা দিব, ঠিক আছে? তো কারণ দেখা যায় যে অনেক ক্ষেত্রেই কিছু কিছু কোশ্চেন্স আমি দেখি যেগুলো মানে আননেসেসারি লাগে, সত্যি কথা বলতে। হ্যাঁ, যে মানে অনেকগুলো কোশ্চেন্সে আছে কিছু কিছু যেগুলো খুব একটা জানার দরকার নাই, অ্যান্ড ওগুলো জানলে বরঞ্চ প্রিলি ফেল করার সম্ভাবনা বাড়ে বেশি। তো ওই কোশ্চেন্সগুলো অ্যাভয়েড করে জাস্ট আমরা হচ্ছে একদম মানে এখন হট টপিক যেগুলো, হট কোশ্চেন্স যেগুলো হচ্ছে আপনার এই গতানুগতিকভাবে চলে আসছেন, যেগুলোতে আমরা ভুল করি বেশি। হ্যাঁ, এর মানে অনেক ইজি কোশ্চেন্স কিন্তু আছে যেগুলো দেখা যাচ্ছে যে দেখতে খুব ইজি লাগে, কিন্তু অপশানসগুলো পড়লে কিন্তু ভুল হয়ে যায়। হ্যাঁ, ওইগুলোতে দেখা যাচ্ছে আমাদের ফোকাস করতে হবে, বা ওই কোশ্চেন্সগুলো হোক বা ওই কোশ্চেন্স রিলেটেড মানে ওই টপিক রিলেটেড অন্য কোনো কোশ্চেন্স হোক, মানে এইটাতে আর কি ফোকাস থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মানে এক কথায় আননেসেসারি কোনো কোশ্চেন্স বাদ দিয়ে জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা সহজ হওয়াটা কোনো ব্যাপার না যে আপনি একটা কোশ্চেন্স করতেছেন সেটা হয়তো বা 10 জনই পারতেছে, সেটা বরং আপনার ক্রেডিট। হ্যাঁ, একটা ভালো কোশ্চেন্স আপনি করছেন যে সবাই পারতেছে সেটা, ঠিক আছে? তো ওইটাতে আর কি ফোকাস করাটা বেশি ইম্পর্টেন্ট।
বাট সহজের চাইতে হ্যাঁ, এটার চাইতে কনফিউজিং কোশ্চেন্সটা ভ্যালু অ্যাড বেশি করে। কারণ আপনি একটা সহজ কোশ্চেন্স করলেন আর একটা কনফিউজিং কোশ্চেন্স করলেন, ওই কনফিউজিংয়ে কিন্তু অনেকের কনফিউশনটা দূর হয়ে যাচ্ছে। তো ওইটা অবশ্যই সহজ কোশ্চেন্সের চাইতে বেশি সিগনিফিক্যান্ট। মেন কথা হচ্ছে এখন পড়াশোনাটাকে অনেক বেশি লিমিটেড করে ফেলতে হবে, মানে ইনফিনিটি ইনফরমেশনের পেছনে ছোটা যাবে না। অনেক বেশি লিমিটেড পড়াশোনা করে ওই লিমিটেড পড়াশোনাটাই বারবার রিভিশন করতে হবে, অ্যান্ড সেটাতে কনফিডেন্ট থাকতে হবে যে আমি যা জানি এটা আমার প্রিলি পাসের জন্য মোর দ্যান এনাফ। অ্যান্ড আসলেই তাই, আপনি যা জানেন এখন পর্যন্ত, যা পড়ে আসছেন, হ্যাঁ পরীক্ষা দিয়েছেন, ব্যাখ্যা সলভ করেছেন, গ্রুপে অনেক কোশ্চেন্স করা হয়েছে, আউট নলেজ অনেক বেশি গ্যাদার করছেন, এত কিছু জানেন, এগুলো জাস্ট ইউটিলাইজ করতে পারলে প্রিলি পাসের জন্য এর চেয়ে বেশি কিছু দরকার হয় না। সত্যি আপনি এনাফ ইনফরমেশন জানেন, মোর দ্যান এনাফ ইনফরমেশন জানেন। এখন জাস্ট মানে ইনফিনিটি ইনফরমেশনের পেছনে না ছুটে শুধুমাত্র হচ্ছে জানা ইনফরমেশনগুলোই বারবার রিভাইজ করতে হবে। 1 মাস অনেক সময়, এই সময়ে দেখা যাচ্ছে যে 30 দিনে চাইলে 300 ঘন্টা পড়াও সম্ভব। 300 ঘন্টা পড়া অনেক, আসলে একদিনে দেখা যাচ্ছে যে 3-4 ঘন্টা পড়াই অনেক। যখন আমি টাইমার মানে পোমোডোরো দিয়ে পড়ি দেখি যে 3-4 ঘন্টা পার করা যায় না। তো এখন যেহেতু শেষ সময়ের দিকে অবশ্যই সবার আমার কাছে মনে হয় যে 7-8 ঘন্টা মিনিমাম পড়া দরকার। আর যাদের আর কি প্রিপারেশনে কিছুটা ল্যাকিংস আছে, বললাম যারা হচ্ছে বিলো 100 রেঞ্জে আছেন, তাদের তো আমার কাছে মনে হয় যে মিনিমাম 10 ঘন্টা পড়াশোনা করা উচিত। বাট 10 ঘন্টা অনেক, এটা আমি জানি যে 10 ঘন্টাটা অনেক, কারণ আমি নিজেই দেখেছি যে 3-4 ঘন্টা পড়াশোনা করতেও অনেক বেশি কষ্ট হয়। বাট যেহেতু আপনার প্রিলিটা পাস করতে হবে, ফার্স্টেই তো বলছি যে একটা দেখুন হচ্ছে আপনার বাঘ তাড়া করতেছে, হরিণ যেভাবে দৌড়াইতেছে আপনাকে সেভাবে এখন দৌড়াইতে হবে। তো মিনিমাম আপনি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করার ট্রাই করেন, অ্যান্ড সেটা পোমোডোরো দিয়ে করলে বেটার। কারণ হয়তো অনেক সময় মনে হয় যে বসে আছি, সেটা পড়াশোনা কাউন্ট হয়ে যাচ্ছে, বাট সেটা পড়াশোনা না। আপনি টাইমার মেনটেন করে পড়াশোনা করলে ওই অ্যাকচুয়াল যে কাউন্টটা আসবে, সেটা হোক 4 ঘন্টা হোক 6 ঘন্টা, সেই অ্যাকচুয়ালটাই আপনাকে ধরতে হবে। হ্যাঁ, বাট সেটা যেন মোটামুটি এখন এই শেষ সময় এসে 8 থেকে 10 ঘন্টা হয় মিনিমাম। আচ্ছা, অনেক কথাই হলো, এখন হচ্ছে আরেকটা ব্যাপার বলার ছিল যে এক্সাম হল স্ট্র্যাটেজিটা, যে এক্সাম হলে আপনি কী ভুল হইতে পারে বা ওএমআরে কী মিস্টেক্স হইতে পারে, বা আপনি এক্সাম হলে কোশ্চেন্সে রিড করে কতগুলো দাগাবেন, বা কতগুলো দাগানো উচিত, সেফ ফ্রেন্স কোনটা, কাটমার্কস কত হইতে পারে, মানে ওভারঅল একটা এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে এটার একটা ভিডিও হয়তো বা করার ইচ্ছা আছে। কারণ আজকে অলরেডি 30 মিনিট পার হয়ে গিয়েছে, আজকে আর করতে চাচ্ছি না, এটা অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে। আর হচ্ছে তাহলে এটা পরবর্তীতে আর কি, যেহেতু এক্সামের আগে এটা করার ইচ্ছা আছে, ওইটা ইনশাল্লাহ করব। আর শেষ করছি হচ্ছে আমার অনেক পছন্দের একটা বই, দ্য সিক্রেট, এইটার একটা কোটেশনস দিয়ে। সিক্রেটের যে রাইটার, এটা ফার্স্টের দিকে আছে বইয়ের, তিনি বলেছিলেন যে আপনি যদি মন থেকে কোনো কিছু চান বা মন থেকে কোনো কিছু ডিজায়ার করেন, হ্যাঁ, যদি সত্যি সেটা মন থেকে চান, তাহলে পুরো ইউনিভার্স চেষ্টা করবে আপনাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য। কথাটা কিন্তু অনেক ডিপ অ্যান্ড অনেক আর কি, আমি যখন ফার্স্ট এটা আর কি পড়ি, আমার কাছে অনেক চিন্তার আর কি খোরাক ছিল এই কথাটা। অনেকক্ষণ ভেবেছিও যে আমি শুধু চাইলেই কি হবে, এটার জন্য তো অবশ্যই কাজ করতে হবে। বাট উনি কিন্তু কাজের কথা বলেন নাই, উনি কিন্তু একবারের জন্য বলা নাই আপনাকে চেষ্টা করতে হবে। ওনার বক্তব্য ছিল এটাই যে আপনি মন থেকে যদি চান, একদম মনে প্রাণে চান কোনো কিছু, সেক্ষেত্রে পুরো ইউনিভার্স ষড়যন্ত্র করবে। ওখানে ষড়যন্ত্র একটাই ছিল, ষড়যন্ত্র করবে আপনাকে সেই আপনার যে মানে আকাঙ্ক্ষিত যে ডিজায়ার্ড যে জিনিসটা, সেটা পাইয়ে দেওয়ার জন্য সব কিছু আর কি করা। তো পরবর্তীতে বুঝলাম হয়তোবা যেহেতু মনে প্রাণে চাই, সেটার জন্য চেষ্টা আমার অটোমেটিক্যালি আসবে হয়তোবা সেটা, বাট উনি চেষ্টার কথা একবারও মেনশন করে নাই। বাট কোটেশনটা আমার কাছে অনেক আর কি ওই সময় ইম্প্যাক্ট ফেলেছিল, অ্যান্ড আমি এখনও সেটা বিলিভ করি। আলটিমেটলি বিলিভ করে কি রেজাল্ট হবে আমি জানি না, বাট আমি চাই যে মানে পজিটিভ কোনো কিছু আর কি বিলিভ করা অ্যান্ড পজিটিভ থিঙ্কিং করাটা আর কি। হ্যাঁ, কারণ শুধু পড়াশোনাতে আসলে আমার কাছে মনে হয় যে সব কিছু হয় না, এর পাশাপাশি লাক লাগে, মানুষের দোয়া লাগে, ভালোবাসা লাগে, অ্যান্ড নিজের আর কি থিঙ্কিংটা পজিটিভ রাখাটা অনেক ভীষণ ইম্পর্ট্যান্ট আর কি। নেগেটিভ থিঙ্কিংয়ে অনেক পড়াশোনা প্লাস নেগেটিভ থিঙ্কিংয়ে যেটা হয়, তার চাইতে অল্প পড়াশোনা প্লাস পজিটিভ থিঙ্কিংয়ে আমার কাছে মনে হয় যে আউটপুটটা অনেক বেশি আসে। এর জন্য আপনারা হচ্ছে বিভিন্ন বই পড়তে পারেন, যেমন দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। বাট এখন দরকার নেই, প্রিলির আগে এগুলো বই পড়ার খুব একটা আর কি ইফেক্টিভ হবে না। প্রিলির পরে আর কি এটা পড়তে পারেন, দুইটা বই খুব ইফেক্টিভ আর কি।
যদিও আমি নিজে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং পড়ে এখনও শেষ করতে পারি নাই, বাট ভালো, অবশ্যই অনেক ভালো বই। আর পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড তো মানে অসাম, জোস একটা বই। যাই হোক, অপ্রাসঙ্গিক কথাবার্তা হয়তো বা হচ্ছে, না বলি। মোটামুটি আজকের যতটুকু আমার আর কি ইচ্ছা ছিল বলার, ওভারভিউ করার, ততটুকু করেছি। এর বাইরেও হয়তো বা কোনো কিছু জানার থাকলে বা হচ্ছে কোনো কিছু আর কি মনে হলে যে এটা হয়তো বা মিস হয়ে গেছে, সেটা আমাকে অবশ্যই মেনশন করিয়ে দিবেন। আর আরেকটা ব্যাপারটা আমি বললাম যে এক্সাম হল স্ট্র্যাটেজিটা নিয়ে আমি আরেকটা হয়তো বা কোনো টিউটোরিয়াল করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।